শেক্সপিয়ারের জুলিয়াস সিজা এটা কি শুধুই একটা নাটক? না, একদমই না। আজ আমরা এই গল্পের গভীরে যাব। এটা কিন্তু কোনো সাধারণ প্লট সামারি হবে না, বরং আমরা চেষ্টা করব সেই চিরন্তন রাজনৈতিক আর নৈতিক সংকটের একেবারে কেন্দ্রবিন্দুতে পৌঁছানোর, যা এই নাটককে আজও এত জীবন্ত করে রেখেছে। একবার ভাবুন তো, ক্যাসিয়াস কি বলেছিলেন? এই একটা কথাই কিন্তু যথেষ্ট। রোমে জুলিয়াস সিজারের অবস্থানটা ঠিক কোথায় ছিল তা বোঝানোর জন্য। তাকে প্রায় দেবতার মতো দেখা হতো। তার ক্ষমতা, তার জনপ্রিয়তা এমন এক পর্যায়ে পৌঁছে গিয়েছিল যা অনেককে একদিকে যেমন মুগ্ধ করত, তেমনি অন্যদিকে মারাত্মকভাবে চিন্তায় ফেলে দিত। আর এখান থেকেই আসল প্রশ্নটা শুরু হয়। যখন কোনো নায়কের ছায়া এতটাই বড় হয়ে যায় যে তা পুরো দেশকেই ঢেকে ফেলার উপক্রম করে, তখন কি হয়? মানে, যখন একজন ব্যক্তির প্রভাব একটা প্রজাতন্ত্রের আদর্শকেই ছাপিয়ে যাওয়ার হুমকি দেয়, তখন একজন নাগরিক হিসেবে কর্তব্যটা ঠিক কী হওয়া উচিত? এই গভীর দ্বিধাটাই কিন্তু আজকের আলোচনার একেবারে কেন্দ্রে রয়েছে। তো নাটকের শুরুতেই আমরা দেখতে পাই যে রোম একটা বিশাল সংকটের মুখে দাঁড়িয়ে, একদম একটা সন্ধিক্ষণে। একদিকে রয়েছে প্রজাতন্ত্রের বছরের পর বছরের ঐতিহ্য, আর ঠিক তার বিপরীতে রয়েছে একনায়কতন্ত্রের এক গভীর জমাট বাঁধা আশঙ্কা। ব্যাপারটা আসলে কি ছিল? দেখুন, একদিকে ছিল রোমান প্রজাতন্ত্রের মূল আদর্শটা, মানে ক্ষমতাটা থাকবে সিনেট আর সাধারণ নাগরিকদের হাতে ভাগাভাগি করে। ব্রুটাসের মতো মানুষেরা ঠিক এই আদর্শটাকেই বাঁচিয়ে রাখতে চেয়েছিলেন। আর অন্যদিকে ছিল স্বৈরতন্ত্রের ভয়। ভয়টা আসছিল সিজারের আকাশ ছোঁয়া ক্ষমতা থেকে। যদি সব ক্ষমতা একজনের হাতে চলে যায়, তাহলে তো রোমের স্বাধীনতাই আর থাকবে না, তাই না? তাহলে এই বিশাল সংকটের সমাধানটা কি? আচ্ছা, সমাধান হিসাবে যা সামনে এলো সেটা ছিল একটা ভয়ঙ্কর পদক্ষেপ। আর এই তথাকথিত সমাধানের একেবারে কেন্দ্রবিন্দুতে ছিলেন নাটকের সবচেয়ে জটিল চরিত্র, ট্র্যাজিক হিরো মার্কাস ব্রুটাস। ব্রুটাসকে বলা যেতে পারে নাটকের নৈতিক কম্পাস। মানুষটা এক অদ্ভুত দ্বিধার মধ্যে আটকে ছিলেন। একদিকে সিজার তার খুব কাছের বন্ধু, আবার অন্যদিকে রোমের প্রজাতন্ত্রের প্রতি তার আনুগত্য ছিল একেবারে প্রশ্নাতীত। এই যে ভেতরের টানাপোড়েন, ব্যক্তিগত বন্ধুত্ব আর নাগরিক কর্তব্যের এই দ্বন্দ্ব, এটাই তাকে এক ভয়াবহ সিদ্ধান্তের দিকে ঠেলে দেয়। এখানেই ক্যাসিয়াসের বুদ্ধির খেলাটা শুরু হয়। দেখুন, সে কতটা চতুর ছিল। সে কিন্তু সরাসরি ব্রুটাসকে উস্কে দেয়নি, বরং সে ব্রুটাসের নৈতিকতাকেই তার বিরুদ্ধে ব্যবহার করল। প্রথমে সে ব্রুটাসের ভেতরের কর্তব্যের বোধকে জাগিয়ে তুলল, তারপর সিজারের উচ্চাকাঙ্ক্ষা নিয়ে তার মনে একটা ভয় ঢুকিয়ে দিল, আর সবশেষে কিছু জাল চিঠি ব্যবহার করে এমন একটা আবহাওয়া তৈরি করল যেন রোমের সাধারণ মানুষও এটাই চায়। ভাবা যায়, পুরো ষড়যন্ত্রটাকে সে একটা অপরাধ হিসেবে না দেখিয়ে ব্রুটাসের সামনে তুলে ধরল এক অপরিহার্য নৈতিক দায়িত্ব হিসেবে। আর ব্রুটাসের মুখ থেকে যখন এই কথাটা বের হয়, তখন যেন তার পুরো সিদ্ধান্তের সারমর্মটা আমরা পেয়ে যাই। এই একটা লাইনেই তার আদর্শবাদ, তার যুক্তি আর তার ভেতরের করুণ অবস্থাটা ফুটে ওঠে। তিনি মনে প্রাণে বিশ্বাস করতেন যে তিনি ব্যক্তিগত ভালোবাসাকে বিসর্জন দিয়ে দেশের জন্য একটা মহৎ কাজ করছেন। সিজারকে তো হত্যা করা হলো, কিন্তু গল্পটা এখানে শেষ নয়, বরং এখান থেকেই কাহিনী একটা মারাত্মক মোড় নেয়। তরবারির যুদ্ধ হয়তো সাময়িকভাবে থেমেছে, কিন্তু এবার শুরু হলো কথার যুদ্ধ। আর বিশ্বাস করুন, এই যুদ্ধটা ছিল আগেরটার চেয়েও অনেক অনেক বেশি শক্তিশালী। সেই দিনটা ছিল 15ই মার্চ, আইডস অফ মার্চ। ইতিহাসে এই তারিখটা যেন বিশ্বাসঘাতকতার সমার্থক হয়ে গেছে। ঠিক এই দিনেই ষড়যন্ত্রকারীরা সিজারকে হত্যা করে। আর সিজারের শেষ কথাগুলো, তুমিও ব্রুটাস? ব্যাস, এই একটা প্রশ্নই যেন পুরো ঘটনাটাকে একটা সাধারণ রাজনৈতিক হত্যাকাণ্ড থেকে এক গভীর ব্যক্তিগত ট্র্যাজেডিতে নামিয়ে আনল। ভাবুন তো, হত্যাকারীদের ভিড়ে নিজের সবচেয়ে প্রিয় বন্ধুকে দেখে তার মনের অবস্থা কী হয়েছিল। তার সব প্রতিরোধ যেন এক মুহূর্তে ভেঙে পড়ল। এই একটা বাক্যেই লুকিয়েছিল চূড়ান্ত বিশ্বাসঘাতকতার সবটুকু যন্ত্রণা। এরপর শুরু হলো আসল খেলাটা। সিজারের অন্ত্যেষ্টিক্রিয়াতে দুটো ভাষণ দেওয়া হলো, আর এই দুটো ভাষণই রোমের ভাগ্য নির্ধারণ করে দিল। একদিকে ছিলেন ব্রুটাস, যিনি যুক্তির পথ ধরলেন। তিনি জনগণকে বোঝানোর চেষ্টা করলেন কেন সিজারকে হত্যা করাটা রোমের জন্য জরুরি ছিল। আর অন্যদিকে এলেন মার্ক অ্যান্টনি। তার অস্ত্র ছিল আবেগ আর শ্লেষ, আর তার লক্ষ্য একদম উল্টো। অ্যান্টনি যা করলেন তা এক কথায় অবিশ্বাস্য। তিনি বারবার বলতে থাকলেন, ব্রুটাস তো একজন সম্মানীয় ব্যক্তি, কিন্তু এমনভাবে বললেন যে প্রতিবার এই সম্মানীয় শব্দটা একটা ধারালো ছুরির মতো শোনাল। এই শ্লেষ ব্যবহার করে তিনি খুব ধীরে ধীরে জনগণের শোককে গনগনে ক্রোধে বদলে দিলেন, আর চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিলেন
কথা বা শব্দ তরবারির চেয়েও অনেক বেশি শক্তিশালী একটা অস্ত্র। কিন্তু ভাগ্যের পরিহাস দেখুন, ষড়যন্ত্রকারীরা যা করতে চেয়েছিল তার ফল হলো ঠিক তার উল্টো। এবার আমরা দেখব তাদের সেই মহৎ কাজের পরিণতিটা কতটা বিধ্বংসী আর একই সাথে কতটা বিদ্রুপাত্মক ছিল। এই টাইমলাইনটা একটু খেয়াল করলেই বোঝা যায় ব্যাপারটা কত দ্রুত হাতের বাইরে চলে গিয়েছিল। দেখুন, আইডস অফ মার্চে প্রজাতন্ত্রকে বাঁচাতে সিজারকে হত্যা করা হলো। মাত্র কয়েক ঘণ্টা পরে অ্যান্টনির ভাষণে সাধারণ জনতা এক হিংস্র দাঙ্গাবাজ ভিড়ে পরিণত হল। এর কয়েক মাসের মধ্যেই পুরো রোম এক রক্তক্ষয়ী গৃহযুদ্ধে জড়িয়ে পড়ল। আর শেষটা হল ফিলিপের যুদ্ধে, যেখানে ব্রুটাস আর ক্যাসিয়াস সহ বাকি ষড়যন্ত্রকারীদের শোচনীয় পরাজয় হল। কি মর্মান্তিক পরিহাস, তাই না? স্বৈরতন্ত্র রুখতে গিয়ে তারা এমন এক গৃহযুদ্ধের আগুন জ্বালিয়ে দিল যা রোমের প্রজাতন্ত্রকে চিরদিনের মতো পুড়িয়ে ছাই করে দিল। আর এটাই হলো এই নাটকের সবচেয়ে বড় ট্র্যাজেডি। একটা মহৎ উদ্দেশ্য নিয়ে শুরু করা কাজ যখন এমন একটা অপ্রত্যাশিত আর বিধ্বংসী পরিণতি ডেকে আনে, এক কথায় ষড়যন্ত্রকারীরা প্রজাতন্ত্রকে বাঁচাতে গিয়ে আসলে প্রজাতন্ত্রের মৃত্যুকেই ত্বরান্বিত করল। তো এতক্ষণ আমরা একটা 400 বছরেরও বেশি পুরনো নাটকের গল্প শুনলাম, কিন্তু প্রশ্ন হল এটা আজও কেন এত প্রাসঙ্গিক? কারণটা খুব সহজ। জুলিয়াস সেজার এমন কিছু চিরন্তন প্রশ্ন তুলে ধরে যা আজও আমাদের সমাজকে, আমাদের রাজনীতিকে আর আমাদের নিজেদেরকেও ভীষণভাবে ভাবায়। যেমন ধরুন, ক্ষমতার আসল প্রকৃতিটা কি? কিভাবে লাগাম ছাড়া উচ্চাকাঙ্ক্ষা একটা সমাজকে ভেতর থেকে নাড়িয়ে দিতে পারে? কিংবা কিভাবে ভাষা বা বক্তৃতা একটা মারাত্মক অস্ত্র হয়ে উঠতে পারে, যা দিয়ে বাস্তবতাকে বদলে দেওয়া যায়, যুক্তিকে হারিয়ে দেওয়া যায়? এই নাটক আমাদের ব্যক্তিগত আদর্শ আর রাজনৈতিক প্রয়োজনের মধ্যকার সংঘাত নিয়ে ভাবায়। আর সবশেষে সেই চিরন্তন প্রশ্নটা তো রয়েই গেছে, আমাদের জীবন কি ভাগ্য দ্বারা নিয়ন্ত্রিত, নাকি আমাদের নিজেদের সিদ্ধান্তের ফল? আর এখানেই আমরা ব্রুটাসের ট্র্যাজেডির একেবারে কেন্দ্রে ফিরে আসি। সে সম্মান রক্ষার জন্য একটা পথ বেছে নিয়েছিল, কিন্তু সেই পথই শেষ পর্যন্ত নিয়ে এলো এক ভয়ঙ্কর বিপর্যয়। তাই শেষ পর্যন্ত প্রশ্নটা আমাদের সবার জন্যই থেকে যায়, যখন আদর্শ আর কঠিন বাস্তবতার মধ্যে সংঘাত লাগে, তখন সম্মানের আসল মূল্যটা ঠিক কী?